নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পাথরের উপর রয়্যালিটি বাড়ানোর প্রতিবাদে জেলা শাসকের দ্বারস্থ জেলা ট্রাক অ্যাসোসিয়েশন। জয়েনিং লেটার পাওয়ার পরও নিয়োগে হোল্ড, ট্রেনিং থেকে বাদ, ডিএম অফিসে বিক্ষোভ প্রার্থী। একতা যাত্রা কর্মসূচিতে বিরোধী দলনেতা কীর্ণাহারে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন বোলপুরে। রক্ষকই যখন ভক্ষক, করবে কি সাধারণ মানুষ? এবার সংবাদ বিস্তারিত। হঠাৎ করে পাথরের উপর রয়্যালিটি বাড়ানোর প্রতিবাদে জেলা শাসকের দ্বারস্থ হল বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন। আজ বুধবার 19শে নভেম্বর। তাদের দাবি, সরকার পাথরের উপর শুল্ক বাড়ালে লরি মালিকরা ক্ষতির মুখে পড়বে। বীরভূমের অধিকাংশ লরি মালিক যারা এই পাথর বহনের সঙ্গে যুক্ত। জেলার তিলপাড়া ব্যারেজের উপর ভারী যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। তার জেরে ঘুরে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে। তার উপর পাথরের উপর অতিরিক্ত শুল্ক বাড়ালে আরও ক্ষতির সম্মুখীন হতে হবে। যদি এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে সমস্ত পাথর শিল্পাঞ্চলে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এদিন তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা এখানে টোটাল যে বীরভূম জেলা ট্রাক ইউনিয়নের যে সংগঠন, যে অ্যাসোসিয়েশন, আমরা সব টোটাল আমরা কিন্তু অ্যাসোসিয়েট রাজগ্রাম থেকে শুরু করে ইলামবাজার অবধি প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি এখানে উপস্থিত আছে, সভাপতি এবং সেক্রেটারি। আমরা উই আর অল অ্যাসোসিয়েট অফ বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশন। তো আমাদের বক্তব্য একটাই, হঠাৎ করে রবিবার রাত্রি ঠিক 12টা থেকে হঠাৎ করে রয়্যালিটির যে রেট ছিল, প্রথমে 100 সেফটিতে ছিল 800 রুপিস, এবং সেটি কিন্তু বেড়ে গিয়ে হয়ে গেছে 100 সেফটিতে 990। তার মানে টনে হিসাব করলে দেখা গেলে 50 টাকা করে টনে কিন্তু রেট ইনক্রিজ হয়ে গেছে। তো রেট বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রবিবার দিনকে বিকালবেলা একটা মিটিং করি ছুটি লজে, এবং মিটিং করে আমরা কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নিই, যদি এইরকম রেট যদি ইনক্রিজ হয়ে যায় রয়্যালিটিতে, আমাদের ট্রাক মালিকদের যে বর্তমান পরিস্থিতি, যেভাবে রাস্তাঘাট ব্রিজপত্র ভেঙে আছে, যেভাবে আমরা হ্যারাস হচ্ছি এবং ট্রাকের যে রেভিনিউ আসছে আমাদের, আমরা কিন্তু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার করছি। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমাদের যে এই রেট, আগের রেট যেটা ছিল, এক্সিস্টিং যে রেট ছিল, সেই রেটটি যদি না রাখা হয়, মানে টনে 200 টাকা রেট না থাকে, যদি 250 টাকা ইনক্রিজ যেটা আছে এটা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ট্রাক কিন্তু স্ট্রাইক করব। স্ট্রাইক বলতে আমরা বেসিক্যালি আমাদের গাড়ি কিন্তু পাথরে চলে, কিছু সংখ্যক গাড়ি বালিতেও চলে। তো আমাদের যে পাথর যে ইন্ডাস্ট্রি আছে, টোটাল যে স্টোন ইন্ডাস্ট্রি আছে, রাজগ্রাম, তারপরে সুন্দরপাহাড়ি, নলহাটি, রামপুরহাট, শালবাদরা, পাচামি, রায়পুর, সমস্ত যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আছে, সেখানে কিন্তু আমরা সমস্ত স্ট্রাইক ঘোষণা করবো। আমরা ট্রাক মালিকরা ট্রাক চালাবো না, এবং সেখানে কিন্তু আমরা গাড়িগুলো গিয়ে সেখানে দাঁড় করিয়ে দেবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। জয়েনিং লেটার পাওয়ার পরও নিয়োগে হোল্ড, ট্রেনিং থেকে বাদ, ন্যায় বিচারের দাবিতে ডিএম অফিসে মিনতি পাল মণ্ডল। আশাকর্মী হিসেবে বোলপুরের পাশোয়া অঞ্চলে নিয়োগ হয়েছিলেন মিনতি পাল মণ্ডল। সিলেকশনের পর তাকে জয়েনিং লেটার ও এনগেজমেন্ট লেটার উভয়ই প্রদান করা হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও তিনি কাজ করতে পারেননি বলে অভিযোগ করেছেন। ন্যায় বিচারের দাবিতে প্রশাসনিক দপ্তর থেকে কোনো সুরাহা না পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মিনতি পাল মণ্ডল। এদিন তিনি আরও জানান, আমি আজকে সিউড়ি ডিএম স্যারের কাছে এসেছি। আমার যে আশাকর্মীর জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল, এবং সেইখানে আমাকে নিযুক্ত করার পরেও আমাকে কাজটা করতে দেওয়া হচ্ছে না। আমি এই নিয়ে এসডিওতেও গেছি, বিডিও ম্যামের সঙ্গেও কথা বলে এসেছি, তাতেও আমাকে কোনো সুরাহা হয়নি বা কিছু ওরা আমাকে আশ্বাস দেয়নি। আমি তাই আজকে বাধ্য হয়ে ডিএম স্যারের কাছে জানাতে আসলাম যে আমাকে কেন কাজটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আমাকে করতে দেওয়া হচ্ছে না। আমি চাই কাজটা আমাকে করতে দিক। আমি সেই জন্য স্যারের কাছে আবেদন জানাতে এসেছি। কবে কিভাবে আপনাকে নিয়োগ করা হয়েছিল? আমাকে পুজোর আগে একটা ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। হ্যাঁ, পরীক্ষা দিয়েছিলাম। আমার সেখানে ইন্টারভিউতে আমি পাসও করেছিলাম। পাস করার পরে ওরা আমাকে একটা ফোন করে ডাকে পুজোর আগে, যে তুমি সিলেক্ট হয়েছো, তুমি আসো। আমি সেখানে গিয়ে পুজোর আগে আমি একটা স্থায়ী বাসিন্দা, মেডিকেল টেস্টে, চোখের রিপোর্ট, সমস্ত কিছু বিওময় অফিসে জমা করে তারপর ওরা আমাকে এই জয়েন্ট লেটারটা দেয়, এবং জয়েন্ট লেটারটা দেওয়ার পরে বললো ট্রেনিংটা কিছুদিন বাদে শুরু হবে। বাট সেখানে কি হয়েছে, ট্রেনিং শুরু হয়ে গেছে প্রথম ধাপের, আমাকে সেই ট্রেনিংয়ে ডাকা হয়নি। আমি খবর পেয়ে আমি এসডিওতেও গেছি, বিডিও ম্যামের সঙ্গেও দেখা করেছি। এসডিওতে আমি 2 থেকে 3 দিন গেছি, তবু আমাকে কিছু ওরা বলছে।
দেখি, বা আমাকে এসডিও থেকে ইনকোয়ারি করতে আমার বাড়ি পর্যন্ত গেছে, আমার বাড়ির পরিবেশ বা বাড়ির আর্থিক অবস্থা সমস্ত কিছু দেখে এসেছে। তারপরে আমাকে কাজটা কেন দেওয়া হচ্ছে না বা কেন কাজটা আমাকে দিয়ে ওরা করতে দিচ্ছে না, এটাই আমার অবজেকশন, এটাই আমার অনুরোধ যে আমাকে কাজটা করতে দেওয়া হোক। কারণ না, কাজটা করছে না এবং তার শুনলাম তো সারা নাকি অবজেকশন জানিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এই জয়েন্ট লেটারটা দেওয়ার মানেটা কিছু আগে যদি তাহলে দেওয়া হতো, তাহলে তো আমাকে হেনস্থা করা হতো না। আমাকে আমার গোটা গ্রাম জেনে গেছে যে আমি কাজটা পেয়েছি, সেখানে আমাকে কাজটা করতে দেওয়া হচ্ছে না বা আমাকে কাজের জন্য ডাকা হচ্ছে না। তাহলে আমাকে এখন, আমি ডিএম স্যারের কাছে একটাই অনুরোধ জানাতে এসেছি, যাতে আমাকে কাজটা করতে দেওয়া হোক বা আমাকে কিছু ব্যবস্থা করে দেওয়া করা হচ্ছে। তারা অপছন্দ করছে। এবার সেখানে আমার অপর ক্যান্ডিডেটও ছিল, যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, হয়তো তারা সম্ভবত আমাকে কাজটা করতে দেবে না বলে এরকম করছে। তবে আমাকে তো সেটা এসডিও তো ওরা জানিয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এসডিও বা সরকারকে আগে ভাবনা চিন্তা করা উচিত ছিল আমাকে এভাবে জয়েন্ট লেটার। হ্যাঁ, আমি সেটাই বলছি, আমাকে জয়েন্ট লেটার দিয়েছে, আমি তো পাশ করে চাকরিটা পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে কেন আমাকে কাজটা করতে দেওয়া হচ্ছে না, জয়েন করতে দেওয়া হচ্ছে না, ওরা আমাকে হোল্ড করে দিয়েছে। আমি সেই কারণে এই স্যারের কাছে এসেছি যে আমাকে যেন কাজটা দেওয়া হোক, বা আমি তো কাজটা পেয়ে গেছি, আমাকে করতে দেওয়া হোক, এটাই আমার। কি করতে দিচ্ছে না এখন এরা, এসডিও, বিডিও বা জেলা শাসক বা সবাইকে আমি অনুরোধ করছি, কেন কি কারণে সেটা তো আমি অনুরোধ বলতে পারছি। আপনি গেছিলেন কাজের জায়গায়? আমি এখানে কাজের জায়গায় আমি 3 দিন 4 দিনও আমার যে সেন্টারে আমার পড়েছিল, সেই সেন্টারে আমি 3 দিন ভিজিট করে এসেছি, আমি দেখা করে এসেছি, সবাই জানে। তাহলে আমাকে কেন এখন এরকম করা হচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, কিভাবে জানলেন আমরা? কাজটা করতে দিচ্ছে না, ট্রেনিং শুরু হয়ে গেছে, প্রথম ধাপে ট্রেনিং হয়েও গেছে 5 দিনে, সেখানে আমাকে ট্রেনিং এ ডাকা হয়নি। তাহলে ট্রেনিং অফিসে পর্যন্ত আমি গেছি, আমি ট্রেনিং অফিসে গিয়ে ট্রেনারদের সঙ্গে কথা বলেছি, সেখানেও বলছে কই আমার এখানে নাম আসেনি, নাম না আসলে আমরা ডাকবো না। তাহলে ট্রেনিং শুরু হয়ে গেছে, তার ট্রেনিংটা যখন শুরু হয়ে গেছে তাহলে আমাকে ডাকা হয়নি। আমি বিএমআই স্যারের সঙ্গেও কথা বলেছি, সেখানেও তাদের শুনেছি, তারাও বলছে আমাদের কোনো ইয়ে আসেনি। তাহলে আমাকে জয়েন্ট লেটারটা দেওয়া হলো, তাহলে আমাকে নাই বা দিতে পারতো জয়েন্ট লেটারটা, আমাকে যখন কাজটা করতে দেওয়া হবে না। তাহলে এখন তো মনে হচ্ছে তাই, সেক্ষেত্রে তাই, তাহলে আমাকে জয়েন্ট লেটার দিয়ে পার্টিগত দাঁড় করিয়ে দিয়ে এভাবে আমাকে দাঁড় করানোর মানেটা কি মনে হচ্ছে? আমি সেটাই ভাবছি, কি মনে হবে। আমার একটাই বক্তব্য, কিভাবে জয়েন্ট লেটারটা এসেছে? জয়েন্ট লেটারটা তো আমি সরাসরি সেখানে বিএমআই অফিসে গিয়ে নিয়ে এসেছি, আমার সমস্ত ডকুমেন্টস জমা করে। সেখানে তো এইটা যখন দিয়েছে আমাকে, তাহলে আমার কাজটা পাওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে কেন এরকম করলো? আমার একটাই বক্তব্য, আমার কাজটা আমাকে দেওয়া হোক। আমার নাম মিনতি পাল মন্ডল, আমি বাহিরি পাশা গ্রামের, উপরখড়া গ্রামের একজন বাসিন্দা। আমার সেন্টার বড় শিমুলিয়া ছিল, সেক্ষেত্রে ওরা আমাকে কাজটা করতে দিচ্ছে না। আমার অনুরোধ, কাজটা যখন করতে আমাকে জয়েন্ট লেটার দিয়েছে, আমাকে কাজটা দিতে হবে, এটা আমার সরকারের কাছে আবেদন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়, ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্সরে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন
এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি, সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ শ্যামল হাসপাতাল, দুর্গাপুর ব্লকের সামনে, এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলজির 150তম জন্মজয়ন্তী উপলক্ষে এক ভারত আত্মনির্ভর ভারত এর লক্ষ্যে একতা যাত্রা কীর্ণাহারে। এই একতা যাত্রা আয়োজন করেছিল বোলপুর বিজেপি সাংগঠনিক কর্মকর্তারা। এই একতা যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ কীর্ণাহার বাজার পথ পরিক্রমা করে এসে কীর্ণাহার বাস স্ট্যান্ডে শেষ হয়। এরপর কীর্ণাহার পার্টি অফিসে কার্যকরী সম্মেলনে যোগদান করেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কিন্তু এদিনে একতা যাত্রা যোগ দিতে কীর্ণাহার ঢোকার মুখে তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীকে গো ব্যাক চোর জয় বাংলা স্লোগান তোলেন। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান যে ঠিকঠাক করে এসআইআর হলে 1 কোটির বেশি এখানে, কারণ 2002 যে লাস্ট এসআইআর 26 লাখ বেরিয়েছিল, তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছেন। আর এই মৃত ভোটগুলো তৃণমূলী বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে ছাপাবে। স্বাভাবিকভাবে কার অঙ্ক মিলবে জানি না। আমারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, অনেক নির্বাচনে লড়েছি। আমি নিজেও অনেকবার বলেছি যে 1 কোটির কাছাকাছি বাদ যাওয়া উচিত যদি 80% সফল হয়। 100% সফল হলে তো সংখ্যা অনেক বেশি বাড়া উচিত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বোলপুর শহর ও ব্লক কংগ্রেস দলীয় কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিন পালিত হল। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একনিষ্ঠ কংগ্রেস কর্মীবৃন্দরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজ বুধবার 19শে নভেম্বর সিউড়ির ব্যস্ততম বাস স্ট্যান্ডে লটারির দোকানে হঠাৎই ধরা পড়ল এক পুলিশ কর্মী চুরির অভিযোগে। সিসিটিভিতে ধরা পড়া মুহূর্তটি দেখেই ক্ষোভে রাস্তায় নেমে আসেন দোকানদাররা। মাত্র কয়েকটি লটারি নয়, প্রায় 10,000 টাকার চেয়েও বেশি লটারির টিকিট। সাধারণ মানুষের মনে প্রশ্ন, নিরাপত্তা দেবে কে? থেকে আসছে, কতদিন থেকে? 15 দিন থেকে আসছে, এসে আসছে। আমি ফলো করছি, আমার সন্দেহ হচ্ছে, ওনাকে সন্দেহ হচ্ছে। কি করবো ডেলি 300, 400, 500 টাকা করে টিকিট চুরি হচ্ছে। আমি বললাম কে লিখছে? আমি কালকে একটু পেশাব করতে গেলাম, দেখি 2 পিন টিকিট, আমার 350 টাকার টিকিট নেই। আমি কালকে বুঝতে 100% শিওর হলাম যে উনি নিচ্ছেন। আমি আজকে ক্যামেরা, আমি মোবাইলটা রাখছিলাম, মোবাইলটা রেখে ভিডিও ক্যামেরা করেছি, ভিডিও করে দেখে টিকিটটা ভরে নিয়ে উনি পালাচ্ছেন। পাশে আমার দেখলেন যে উনি পালাচ্ছেন টিকিট, তখন ধরলাম। ওনাকে ধরে আমি বললাম পয়সা দেন, মানে আমার যা টিকিট চুরি হচ্ছে, আমি কোনো কিছু মারধর করিনি। আমার আজকে 15 দিন থেকে টিকিট চুরি হচ্ছে, আমাকে 5,000 টাকা বা 10,000 টাকা আমার দাবি আছে। দাবি দিলে আমার সিসিটিভি ক্যামেরাতে কি দেখতে পেলেন? আমি আছে, আমার মোবাইলে আছে, পয়সাটা আমি বার করছি, মোবাইলে আমার খুব আছে, আমার পয়সাটা আমি বার করছি। কতদিন ধরে করছে এটা? আজকে 15-16 দিন থেকে করছে। কত টাকা? কত টাকা? 5-7,000 টাকা মতো টিকিট। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার যা টিকিট চুরি হয়েছে, আমার দাবি আছে 10,000 টাকা। 10,000 টাকা লাগবে না, আমার 5,000 টাকা দিলে আমার, আমি তো গরিব মানুষ, আমি টিকিট তোমার গলাটা মারা আছে, বললাম না তোমরা যেমনটা কথা বললে তো হবে না, যেমন তাই নয়। আপনারা খারাপ কিছু বলা হয়নি, বলা হয়েছে, এই জন্য ভিডিওটা করেছি। চেপে বলাবো, চাপবে, ওটা রেখে দেবে, ওটা রেখে দেবে। আমি যেটা দিলাম হাতে সেটা রেখে দেবে। 30 সেমটা ভরে দেবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।